গুড ইভিনিং স্টুডেন্ট। দেখো, আজ আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আমরা পড়াশোনা করব। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে যেটা বোঝাচ্ছে, ধরো তোমার পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে মানে উইথ ইনক্রিজিং দ্য অ্যাটমিক নাম্বার ইন এ পিরিয়ডিক টেবিল চেঞ্জ দেয়ার ফিজিক্যাল প্রপার্টি। ঠিক আছে, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে যে ফিজিক্যাল প্রপার্টি মানে ভৌত ধর্মের যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলোকে পর্যায়বৃত্ত ধর্ম বলছে। মানে কি, তো মৌলের তার ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক ক্রমাঙ্কের সাথে চেঞ্জ যেটা হচ্ছে সেটা তার পর্যায়বৃত্ত ধর্ম বলে গণ্য করা হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট আমরা পর্যায়বৃত্ত, আমাদের সিলেবাসে ক্লাস 11-এর পর্যায়বৃত্ত ধর্ম কতগুলো না, এখানে 7টা দেখানো হয়েছে। পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে আমরা পড়ব, ধাতব অধাতব ধর্ম সম্পর্কে মানে পর্যায়বৃত্ত প্রপার্টি মানে পিরিয়ডিক প্রপার্টি, ধাতব ধর্ম, মেটালিক নন মেটালিক ক্যারেক্টার, জারণ বিজারণ, ভ্যালেন্সি, আয়নায়ন বিভব। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রোনেগেটিভিটি, মৌলের আম্লিকতা ও ক্ষার ধর্ম, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, এইগুলো হচ্ছে আমরা পর্যায়বৃত্ত ধর্মগুলো পরপর করে পড়ে যাব। ঠিক আছে, নাম্বারিংটা ভুল হয়েছে, দেখো 1 2 3 4, এটা 5 নম্বর হবে, এটা 6 7 8 9, 9টা পর্যায়বৃত্ত ধর্ম আমরা পড়ব। ঠিক আছে, তা ফার্স্ট আমরা পরপর করে আলোচনা করব। ফার্স্ট আমরা পর্যায়বৃত্ত ধর্ম কী সম্পর্কে আলোচনা করব না, পর্যায়বৃত্ত ধর্ম পারমাণবিক ব্যাসার্ধ, পর্যায়বৃত্ত ধর্ম যে পারমাণবিক ব্যাসার্ধ এটা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, চলো দেখো, ফার্স্ট আমরা অ্যাটমিক রেডিয়াস আর অ্যাটমিক সাইজ সম্পর্কে পড়ব। ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াস আর অ্যাটমিক সাইজের ডেফিনেশনটা কী বলছে, দ্য ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড আউটার মোস্ট ইলেকট্রন অফ এ অ্যাটম। মানে অ্যাটমের একটা, ধরো একটা অ্যাটম, আমি এটা যদি পিকচার ড্র করি, ধরো এটা নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন, এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই বলছে অ্যাটমিক রেডিয়াস। ঠিক আছে, আর অ্যাটমিক রেডি, একটার ক্ষেত্রে সিঙ্গুলার অ্যাটমিক রেডি আর পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধ 3 টাইপস, মানে 3 প্রকারের পারমাণবিক ব্যাসার্ধ হয়। একটা হচ্ছে কোভ্যালেন্ট রেডি, 2 নম্বর হচ্ছে মেটালিক রেডি, 3 নম্বর হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডি। মানে পারমাণবিক ব্যাসার্ধটাকে 3টে ভাগে ভাগ করছি, এ বি সি। এ হচ্ছে কোভ্যালেন্ট রেডি, 2 হচ্ছে মেটালিক রেডি, 3 হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডি। বাংলায় বলে দিই, এটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, মেটালিক মানে হচ্ছে ধাতব ব্যাসার্ধ, আর হচ্ছে ভ্যান ডার ওয়ালস, সায়েন্টিস্ট ভ্যান ডার ওয়ালসের নাম অনুযায়ী ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে প্রত্যেকটা আমরা টপিকে দেখে নিই। হোয়াট ইজ কোভ্যালেন্ট রেডিয়াস আর রেডি? কোভ্যালেন্ট রেডি বলছে যে কোনো দুটো অ্যাটমের মধ্যে, এই দেখো একটা অ্যাটম আছে, এই অ্যাটম, এই দুটো অ্যাটম যখন কোভ্যালেন্ট বন্ড করবে, সেই কোভ্যালেন্ট বন্ড মানে দুটো অ্যাটম পরপর কাছাকাছি এসছে, দুটো অ্যাটম যখন কাছাকাছি এসছে, অ্যাটম যখন কাছাকাছি কোভ্যালেন্ট রেডিয়াস বন্ড ফর্মেশন করবে, তাদের মধ্যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, এই যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, এই ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, এটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। এটা কি হচ্ছে একটা অ্যাটমের সেন্টার কোর, এই যে সেন্টার কোরের নিউক্লিয়াস থেকে এই যে হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াসের ডিস্টেন্সটা কী হচ্ছে না, দুটো অ্যাটম যখন পরস্পরের মধ্যে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করবে, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করলো। এই কোভ্যালেন্ট বন্ডের ফর্মেশন করার মধ্যে একটা নিউক্লিয়াস থেকে কোভ্যালেন্ট বন্ডের যেটা দূরত্ব, এই ডিস্টেন্সটাকে বলছে তোমার কোভ্যালেন্ট রেডি। ঠিক আছে, এটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস আর কোভ্যালেন্ট ব্যাসার্ধ বা আয়নিক সমযোজী ব্যাসার্ধ। ঠিক আছে, এটা দেখে নাও, এটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, এটা হচ্ছে। তারপরে আমরা আসি মেটালিক
মেটালিক রেডিয়াস কি না, ধরো একটা মেটাল, যে কোনো এনিথিং মেটাল কপার আর একটা কপার, দুটো কপারের অ্যাটম অ্যাটাচমেন্ট হয়েছে। যে কোনো কপারের মেটাল দুটো পরস্পর যখন দ্বারা কোভ্যালেন্ট রেডিয়াস নয়, পরস্পর যখন কাছাকাছি এসছে, এটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। এবং এই ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটাই হচ্ছে এদের মেটালের ক্ষেত্রে মেটালিক রেডিয়াস। ঠিক আছে, মেটালের ক্ষেত্রে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটাই হলো মেটালের ক্ষেত্রে মেটালিক রেডিয়াস। ঠিক আছে, দেখে নাও। তারপরে আমরা আসি তোমার হচ্ছে যে ভ্যান ডার রেডিয়াস কি, এটা সেম থিংস। ধরো এখানে একটা অ্যাটম আছে, এই একটা অ্যাটম এ একটা অ্যাটম বি, দে আর বন্ডেড উইথ কোভ্যালেন্টলি, তারা পরস্পরের মধ্যে কোভ্যালেন্ট বন্ড করছে। আর একটা অ্যাটম আছে এই যে এখানে দেখাচ্ছি, অ্যাটম এ অ্যাটম বি, তারা পরস্পরের মধ্যে কোভ্যালেন্ট রেডিয়াস করেছে। এই কোভ্যালেন্ট রেডিয়াস করার পর তারা পরস্পরের মধ্যে বন্ড ফর্মেশন করেছে। এই বন্ড ফর্মেশন করে তাদের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সের বেশি সে যেতে পারবে না। কারণ কি, এই ডিস্টেন্সের যখন আরও কাছাকাছি যাবে, কারণ এই যে অ্যাটমটা আছে, এই অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন আছে, এই যেখানে ইলেকট্রনগুলো যখন ইলেকট্রনগুলো পরস্পর কাছে যাবে, তখন ইলেকট্রনিক রিপালশান শুরু হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা দুটো কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন যারা করেছে, এই দুটো অ্যাটম, তারা একটা সার্টেন ডিস্টেন্সের বেশি তারা পরস্পরের মধ্যে যেতে পারবে না। কারণ ধরো এই ডিস্টেন্সের বেশি যখন আরও কাছাকাছি যাবো, পরস্পর আরও যখন কাছাকাছি যাবে, তাহলে ইলেকট্রনিক রিপালশান হবে। কারণ আউটার সেলে তাদের মধ্যে ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রনগুলোর মধ্যে পরস্পর রিপালশান হবে। তাহলে এই ডিস্টেন্সের বেশি তারা যেতে পারবে না। অনেক দূরে থাকলে কী হয়, তারা পরস্পর কাছাকাছি করে এলো, এই ডিস্টেন্সের পর আর যেতে পারবে না, কারণ তার মধ্যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের মধ্যে ইলেকট্রনিক রিপালশান সৃষ্টি হবে। ঠিক আছে, একটা সার্টেন ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা আমরা ধরে নিয়েছি। দেখো এই ডিস্টেন্সের পর তারা পরস্পর যেতে পারছে না। তাহলে কী হচ্ছে, এই মাঝে সিজি সেন্টার অফ গ্র্যাভিটি, এই গ্র্যাভিটি থেকে একটা নিউক্লিয়াসের ডিস্টেন্সটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স। ঠিক আছে, আমরা তিনটে রেডিয়াস দেখলাম, একটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস, একটা হচ্ছে মেটালিক রেডিয়াস, একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। আজকে আমরা নতুন টপিকে চলে এসেছি। আচ্ছা, এই রেডিয়াসগুলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যে কোনো ইনার্ট গ্যাস মানে কি, যারা হাইড্রোজেন, এই ওই তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, এরা কোনোদিনও কোভ্যালেন্ট রেডিয়াস ফর্মেশন করে না। তাহলে এরা কী ফর্মেশন, এরা হচ্ছে কোভ্যালেন্ট ফর্মেশন করে না। তাহলে এরা কী করবে, এরা অলওয়েজ ভ্যান ডার ওয়ালস ফোর্স করবে, ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স মেনটেন করবে। কারণ কি, এরা হচ্ছে ডাইঅ্যাটম হিসেবে পাওয়া যায় না। কারণ ডাইঅ্যাটম মানে কি, ডাইঅ্যাটম হতে গেলে এটা কোভ্যালেন্ট মলিকুল করতে হবে, কোভ্যালেন্ট রেডিয়াস পাওয়া যায় না, তাই এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স পাওয়া যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। এখানে স্টার দিয়ে আমি লিখেছি ইনার্ট গ্যাস মেজার ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স, মানে কি, ইনার্ট গ্যাসের মধ্যে পরস্পরের মধ্যে ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স মেজার করতে হয়। হ্যাঁ, এটা তো কোভ্যালেন্ট রেডিয়াস করছে না, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স ফর্মেশন করছে। ঠিক আছে, এবার তোমরা চলে এসো, এই যে আছে এদের তোমার ইউনিট, এই যে আমরা রেডিয়াস মানে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কী মেজার করবো না, ইউনিটটা মেজার করবো অ্যামস্ট্রং। 1 অ্যামস্ট্রং ইজ ইকুয়াল টু 10⁻⁸ সেন্টিমিটার। আর অথবা কেউ ম্যাক্সিমাম আমরা অ্যামস্ট্রং ইউনিটে ব্যবহার করি, কিছু সময় ন্যানোমিটার ইউজ করি। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁹ মিটার, মানে ডিস্টেন্সগুলো এই ইউনিটে ব্যবহার করি। ইউনিটটা খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও। 1 অ্যামস্ট্রং, এই 0 দিয়ে লেখা হয় 10⁻⁸ সেন্টিমিটার। এবার আসল জায়গাটা চলে আসি, এদের চেঞ্জটা কীভাবে হয়। ঠিক আছে, দেখো এদের চেঞ্জটা কীভাবে হয় না, তোমাদের আমি বলি চেঞ্জটা। ধরো আমি তোমাদের বলি চেঞ্জটা। হ্যাঁ, দেখো কী হচ্ছে না, টপ টু বটম, লেফট টু রাইটে এদের তোমাদের হচ্ছে চেঞ্জটা কী হচ্ছে, লেফট টু রাইটের চেঞ্জটা তোমার পর্যায় বরাবর চেঞ্জ সাইজটা আমরা পড়বো। প্রত্যেকটা যে পিরিয়ডিক প্রপার্টি যেগুলো আছে, প্রপার্টিগুলো পড়েছি আমরা। পিরিয়ডিক প্রপার্টি, এই যে
হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম, জারণ বিজারণ, প্রত্যেকটার আমরা চেঞ্জটা করবো। এই চেঞ্জটাই খুবই গুরুত্বপূর্ণ। কি না, পারমাণবিক ব্যাসার্ধ লেফট টু রাইটে কী চেঞ্জ হয় আর টপ টু বটমে কী চেঞ্জ হয় সেটা আমরা দেখব। দেখো আমরা পরিবর্তনটা দেখছি লেফট টু রাইটে, মানে পর্যায়ে যে কোনো পর্যায় বরাবর, লেফট টু রাইট মানে যে কোনো পর্যায় বরাবর, যে কোনো পর্যায় বরাবর কী হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ পরপর করে কমতে থাকছে, পারমাণবিক ব্যাসার্ধ পরপর করে কমে যেতে থাকছে। এবং টপ টু বটমে যে কোনো গ্রুপ ওয়াইজ যেখানে তার পারমাণবিক ব্যাসার্ধ বা সাইজটা ইনক্রিজ করছে, যে কোনো, এটা তোমরা মনে রাখতে হবে। দেখো যে কোনো একদিকে মনে রাখবে, এক টপ টু বটম বা লেফট টু রাইটে পরপর দুদিকে মনে রাখার দরকার নেই। ধরো পর্যায় বরাবর মনে রাখতে চাইছো, পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধগুলো কী করে চেঞ্জ হয়, পিরিয়ড টেবিলে পারমাণবিক ব্যাসার্ধগুলো পর্যায় বরাবর কীভাবে চেঞ্জ হয়, না কীভাবে চেঞ্জ হয় না লেফট টু রাইটে মানে পর্যায় বরাবর তার সাইজগুলো ডিক্রিজ হয়ে যায়। ঠিক আছে, একদিকে যদি লেফট টু রাইটে মানে পর্যায় বরাবর ডিক্রিজ হয় বা কমে যায়, তাহলে টপ টু বটমে অ্যাজ ইউজুয়াল তার উল্টো হবে, টপ টু বটমে তার সাইজটা বেড়ে যায়। এবার হচ্ছে এর ব্যাখ্যাটা কেন বাড়ে। দেখো পর্যায় বরাবর কেন বাড়ে না, পর্যায় বরাবর মানে কি, লেফট টু রাইটে বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে। তার কারণটা হচ্ছে বাঁ দিক থেকে যত ডান দিকে যাবে, দেখো বাঁ দিক থেকে যখনই তুমি ডান দিকে যাবে তার প্রোটন নাম্বার বাড়ে। তুমি দেখেছো প্রথমে অলরেডি তোমাদের আমি ধরেই নিচ্ছি যে পর্যায় সারণী পর্যায়ে 30টি এলিমেন্ট মুখস্থ হয়ে গেছে, নাহলে তো এটা পড়ানো যাবে না। এবং ধরো তোমরা বইগুলিগুলো ট্যালি করে পড়বে, বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 5, ঠিক আছে, ব্রোমের অ্যাটমিক নাম্বার হচ্ছে 5। তারপর বোরনের পর কী আছে, কার্বন ডান দিকে 6, 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, পরপর করে দেখো পরপর করে বাঁ দিক থেকে ডান দিকে যতই আমি যাচ্ছি তার কী হচ্ছে, পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন নাম্বার বেড়ে যাচ্ছে। প্রোটন নাম্বার অর্থাৎ হচ্ছে পজিটিভ চার্জ। বাঁ দিক থেকে ডান দিকে যখন যাচ্ছি তখন তারা প্রোটন নাম্বার বেড়ে যাচ্ছে, প্রোটনের চার্জ হচ্ছে অলওয়েজ পজিটিভ, তোমরা অলরেডি পড়ে এসছো এটা। তাহলে বাঁ দিক থেকে যখন ডান দিকে যাচ্ছি তাদের পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, কিন্তু তাদের নেগেটিভ চার্জ কি বাড়ছে না। কারণ কি, বাড়লেও তার মধ্যে নেগেটিভ চার্জটা এক রয়েছে। ধরো ভেতরে কোর অফ দ্য নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নাম্বার পরপর বেড়ে যেতে থাকছে বাঁ দিক থেকে যখন ডান দিকে যাচ্ছি, 5, 6, 7, 8 করে বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, যেটা প্রোটন হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভের মধ্যে ইলেকট্রনের মধ্যে ইন্টারাকশান পরপর বেড়ে যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। পজিটিভ আর নেগেটিভের মধ্যে ইন্টারাকশান বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন ইজ ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট। লেফট টু রাইটে বাঁ দিক থেকে ডান দিকে যতই যাচ্ছি তাতে এই নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের ইন্টারাকশানটা তত বাড়ছে এবং আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। তাহলে আকর্ষণ বল যত বেড়ে যাবে নিউক্লিয়াসের সঙ্গে, মানে সেন্টার কোর অফ দ্য পজিটিভ কোর অফ প্রোটন, মানে প্রোটনের সঙ্গে ইলেকট্রনের যত আকর্ষণ বলটা বেড়ে যাবে তত কী হবে, তাদের মধ্যে আকর্ষণ বল যদি বাড়ে তাহলে সাইজটা অলরেডি ছোটো হয়ে যাবে। দেখো আমি একটা লেখার চেষ্টা করেছি যে পর্যায় বরাবর তার আকার কমে, কারণ বাঁ দিক থেকে ডান দিকে প্রোটন সংখ্যা বাড়ে। প্রোটন সংখ্যার অর্থ হলো জেড, প্রোটন সংখ্যাকে জেড দিয়ে ডিনোট করা হয়। জেড বাড়ার অর্থ পজিটিভ চার্জ বাড়ে, তাহলে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের আকর্ষণ বল বাড়ে। যদি নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের আকর্ষণ বল বাড়ে, নিউক্লিয়াস মানে প্রোটনটা কোথায় থাকে, প্রোটনটা থাকে অ্যাটমের কোরে বা মাঝখানে, কোরটাকে বলছি মাঝখানে বা সেন্টারে। তাহলে সেন্টারে পজিটিভ চার্জ বাড়ছে আর বাইরে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, তাহলে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের ইন্টারাকশান বাড়ছে, মানে আকর্ষণ বল বাড়ছে। তাহলে কী হচ্ছে না, অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ছে, তারপর সাইজটা কী হচ্ছে, কমে যাচ্ছে। তোমরা অ্যাসিড ম্যাগনেটের মতো ভাবতে পারো, পজিটিভ চার্জ ভেতরে বাড়ানো হচ্ছে, তাহলে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে আকর্ষণ বল যত বাড়ছে সাইজটা তত ছোটো হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে, তাদের সাইজটা কমে যাচ্ছে। এবার যদি আমি তোমাদের যদি এক্সাম্পল যদি বলে যে তোমাদের পরীক্ষায় কেমন বলবে, যে ধর এটা হচ্ছে সেম পিরিয়ডের ক্ষেত্রে বলবে প্রথমে বলবে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এর সাইজের অর্ডারটা বলো, মানে সাইজটা বাঁ দিক থেকে ডান দিকের ইনক্রিজিং অর্ডার ডিক্রিজিং অর্ডারে বলো। দেখো তোমাদের হচ্ছে বাঁ দিক থেকে যতই ডান দিকে যাচ্ছি, বোরনের অ্যাটমিক নাম্বার কত না 5, কার্বনের কত 6, নাইট্রোজেনের কত 7, অক্সিজেনের কত 8, ফ্লোরিনের কত 9, নিয়নের 10। তাহলে প্রোটন নাম্বার মানে আমি একটু আগে বললাম, প্রোটন নাম্বার মানে হচ্ছে তার হচ্ছে জেড অর্থাৎ পজিটিভ চার্জ। যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি একই পিরিয়ডে প্রোটন নাম্বার বাড়ছে, 5, 6, 7, 8, 9, 10।
তাহলে পজিটিভ চার্জ বাড়ছে, তাহলে নেগেটিভ চার্জের সঙ্গে পজিটিভ চার্জের ইন্টারাকশানটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। তাহলে বেড়ে যাওয়ার ফলে সাইজটা কি অলরেডি ডিক্রিজ করছে। তাহলে এখানে 5টা ছিল পজিটিভ চার্জ, যেমন আকর্ষণ বল ছিল, এখানে পজিটিভ চার্জ 6টা হয়েছে, তাহলে আকর্ষণ বল আরও বেড়েছে। এখানে 7টা আকর্ষণ বল আরও বাড়লো, এখানে 8টা আকর্ষণ বল আরও বাড়লো, এখানে 9টা পজিটিভ চার্জ আকর্ষণ বল আরও বাড়ছে। যত আকর্ষণ বল বাড়ছে তাতে বাঁ দিক থেকে ডান দিকে সাইজটা ছোট হয়ে যাচ্ছে। সেটাই আমাকে বলেছে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যত যায় তাহলে সাইজটা পরপর করে বেড়ে যায়। এবার তোমাকে যদি ব্যাখ্যা করতে বলে, এটাই হলো তার ব্যাখ্যা, বইতে আছে, ভালো করে দেখে নিও, এই ব্যাখ্যাটাই বলা আছে। তোমাকে যদি বলে পরীক্ষায় বাঁ দিক থেকে ডান দিকে গেলে কেন পর্যায় বরাবর সাইজটা ছোট হয়, তার ব্যাখ্যাটা হচ্ছে এটা, তুমি বলে দিও। আমি একটা তোমাকে পিকচার ড্র করে ছবি একবার চেষ্টা করেছি, দেখো। ক্যামেরার ফোকাসটা একটু ঠিক করে নিই। দেখো, আমি তোমাদের একটা পিকচার ড্র করার চেষ্টা করেছি যে তোমাদের বাঁ দিক থেকে ডান দিকে যত আমরা যাচ্ছি তত কি হচ্ছে। দেখো, বোরনের অ্যাটমিক সাইজটা আমি ছবিটা আঁকার চেষ্টা করেছি। বোরনের পজিটিভ চার্জ ছিল 5টা এবং ইলেকট্রন ছিল, এবং সেটা ঘুরেছে এবং সাইজটা বড়। যত পজিটিভ চার্জ বাড়ছে আকারটা দেখো বরাবর ছোটো হয়ে যাচ্ছে। তাহলে বোরনের আকার সবচেয়ে বড়, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লুরিন, তারপর নিয়ন। দেখো বাঁ দিক থেকে ডান দিকে যত যাচ্ছি পরপর সাইজটা ছোটো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় বলবে যে কোনো এলিমেন্ট দিয়ে দেবে, পরপর করে বলবে ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে দাও, সাইজের ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে দাও, সাইজের ডিক্রিজিং অর্ডারে সাজিয়ে দাও। তাহলে বাঁ দিক থেকে ডান দিক বরাবর আমাদের পর্যায় বরাবর সাইজটা পরপর করে ছোটো হচ্ছে বা কমে যাচ্ছে, এটা দেখলাম। এবার গ্রুপ ওয়াইজ কী হয়, গ্রুপ ওয়াইজ কীভাবে চেঞ্জ হয় তা আমরা দেখে নেবো। গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে কীভাবে বাড়ে, ঠিক আছে, এটা ভালো করে দেখে নাও। আশা করছি বুঝতে পেরেছো তোমরা, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করে নেবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, তোমরা দেখে নাও। চলো, দেখো এবার কি হয়েছে না, এবার কি হয়েছে শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর মানে গ্রুপ ওয়াইজ। এই যে টপ টু বটমে কী হচ্ছে, টপ টু বটমের সাইজটা ইনক্রিজ করছে। আগের কথা আমি বলেছি টপ টু বটমে কী হচ্ছে, সাইজটা আমাদের ইনক্রিজ করছে। তাহলে টপ টু বটমের সাইজটা ইনক্রিজটা কীভাবে করছে সেটা আমরা জেনে নেব, ঠিক আছে। না দেখো, না তোমার টপ টু বটমে কী ঘটনাটা ঘটছে না, ওপর থেকে যত নিচে যাচ্ছি, ধরো সোডিয়াম, ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, পরপর ওপর থেকে যত নিচে যাচ্ছি তো তার সঙ্গে সাইজটা বাড়ছে, পরপর করে সাইজটা বাড়ছে। কেন বাড়ছে না, ওপর থেকে নিচে কী হচ্ছে, নতুন করে একটা করে সেল অ্যাডিশান হচ্ছে। সেল অ্যাডিশান মানে কি, কক্ষ। এটা একটু খালি জেনে রাখো, এটা আমি পিরিয়ডিক টেবিল হলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা জেনে রাখো, তোমরা তবু একটু জানো, ক্লাস 9-এ পড়েছো ভৌত বিজ্ঞানে হয়তো, যে কক্ষক, এই যে নতুন করে সেল অ্যাডিশান হচ্ছে। 1 সেল নাম্বার 1, সেল নাম্বার 2, দেখো সেল নাম্বার 1, 2, 3 তিনটে সেল অ্যাডিশান হয়েছে। এখন সেল নাম্বার 4, 1, 2, 3, 4। তাহলে ওপর থেকে নিচে যখন যাচ্ছে তার প্রোটন নাম্বার বাড়ছে, কারণ এর দেখো এর এখানে প্রোটন ছিল তোমার 11, এখানে এখানে লিথিয়াম ছিল 3, এখানে সোডিয়াম ছিল 11, এখানে পটাশিয়াম ছিল 19, রুবিডিয়াম ছিল 37। ঠিক আছে, উপর থেকে নিচে। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার উপর থেকে নিচে গেলেও তো আমার পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ছে, মানে প্রোটন নাম্বার বাড়ছে, জেড বাড়ছে, তাহলে আকারটা কমে যাওয়ার কথা। অবশ্যই প্রশ্নটা ঠিক। তাহলে উপর থেকে নিচে বাড়ার সঙ্গে সঙ্গে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে জেড বাড়ছে, তাই পজিটিভ চার্জ বাড়ছে। পজিটিভ চার্জে বাড়ার ফলে কি, নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের আকর্ষণ বল বাড়ছে, তাহলে আকারটা স্যার কমে যাওয়ার তো কথা হতো। এক্ষেত্রে তো আকারটা কমে যাওয়ার কথা হতো। দেখো এক্ষেত্রে আকারটা কমে যাওয়ার কথা হতো, কিন্তু তার সঙ্গে কী হচ্ছে, যত না প্রোটন নাম্বার বাড়ছে তার সঙ্গে একটা করে নিউ সেল করে অ্যাডিশন হয়ে যাচ্ছে। দেখো লিথিয়াম হচ্ছে গ্রুপ 2 মেটাল, দুটো সেল,
গ্রুপ 3 মেটাল সোডিয়াম পিরিয়ডস লিথিয়াম হচ্ছে গ্রুপ 2 পিরিয়ডস 2 মেটাল, এই যে পিরিয়ডস 2 হচ্ছে দুটো সেল আছে। সোডিয়াম হচ্ছে পিরিয়ডস 3 মেটাল 1 2 3, পিরিয়ডস 3 জন্য 3টে সেল আছে। পটাশিয়াম হচ্ছে পিরিয়ডস 4 মেটাল 1 2 3 4 হচ্ছে 4টে সেল আছে। ওপর থেকে নিচে যত যাচ্ছি তাতে প্রোটন নাম্বার বাড়ছে, কিন্তু প্রোটন নাম্বারকে ওভারকাম করে তার সেল নাম্বার যত বেড়ে যাচ্ছে সেখানে সাইজটা প্রপার বেড়ে যাচ্ছে। কিন্তু আগের ক্ষেত্রে দেখো, আগের ক্ষেত্রে একবারও কিন্তু তোমার সাইজ সেল নাম্বার কিন্তু নিউ অ্যাডিশন হয়নি। দেখো আগের ক্ষেত্রে কী হয়েছিল, বোরন থেকে বোরনে যা ছিল প্রোটন নাম্বার ভেতরে পরপর করে বাড়ছিল 5 6 7 8 9 10, কিন্তু সেল দেখো একটা করেই সেল আছে। মানে কি এরা একই গ্রুপে একই পিরিয়ডসের মেটাল, মানে কি একই পিরিয়ডস যদি সেম হয় তাদের আউটার সেলের সেল নাম্বার সেম হয়, কিন্তু আউটার সেলের সেল নাম্বার সেম, কিন্তু এখানে কী হচ্ছে প্রোটন নাম্বার পরপর বাড়ার সাথে সাথে কী হচ্ছে সেল নাম্বার সেম আছে, প্রোটন নাম্বার বাড়ার সাথে সাথে কী হচ্ছে সাইজটা ডিক্রিজ করে যাচ্ছে। সেখানে পর্যায় বরাবর লেফট টু রাইটে প্রোটন নাম্বার বাড়ার সাথে সাইড ডিক্রিজ করছে, কিন্তু শ্রেণী বরাবর কী হচ্ছে প্রোটন নাম্বার তো বাড়ছেই, কিন্তু নিউ একটা করে সেল অ্যাডিশন হতে থাকছে। তারপরে ওভারঅল রেজাল্টটা কী হচ্ছে সাইজ বেড়েই যাচ্ছে, মানে প্রোটন নাম্বার বাড়ার সাথে ইন্টারাকশানকে ওভারকাম করে যাচ্ছে সেল নাম্বারটা শ্রেণী বরাবর। একটু দেখে নাও, শ্রেণী বরাবর তোমার হচ্ছে প্রোটন নাম্বার তো বাড়ছেই, প্লাস নিউ সেল অ্যাডিশান হচ্ছে যেটাকে ওভারকাম করে যাচ্ছে, সেখানে অ্যাজ এ ওভারঅল সাইজটা ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে আমরা কি জানলাম না, পর্যায় সারণীর চেঞ্জটা অ্যাটমিক রেডিয়াসটা লেফট টু রাইটে, ফ্রম লেফট টু রাইট অ্যালং এ পিরিয়ডস সাইজ ডিক্রিজেস, টপ টু বটম অ্যালং এ পিরিয়ডস ইনক্রিজেস। ঠিক আছে, এটা হচ্ছে সাইজের ফান্ডা। ঠিক আছে, এবার চলে এসো আয়নিক রেডি, মানে আয়নিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধ কি না, কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তখন হয়ে যায় ক্যাটায়ন, আর কোনো পরমাণু যদি ইলেকট্রন নিয়ে নেয় তখন হয়ে যায় অ্যানায়ন। ঠিক আছে, এটাকে বলছি, ধরো একটা সোডিয়াম মেটাল যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সোডিয়াম পজিটিভ পরিণত হয়, তখন হয় সোডিয়াম Na+, সোডিয়াম ক্যাটায়ন মানে সি ফর ক্যাটায়ন, সি ফর ক্যাথোড। ঠিক আছে, ক্যাটায়নের চার্জ অলওয়েজ পজিটিভ, অ্যানায়নের চার্জ অলওয়েজ নেগেটিভ। এটা সব সময় মনে রাখবে, ক্যাটায়ন পজিটিভ, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, ক্যাটায়ন পজিটিভ, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ, এটা তুমি অলওয়েজ মনে রাখবে। ঠিক আছে, এবার আয়নিক রেডিয়াস কি, আয়নিক রেডিয়াসের আমরা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে আয়নিক রেডিয়াসটা আমরা একটু পড়াশোনা করব। ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে আয়নিক রেডিয়াসটা ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে কীরকম চেঞ্জ হয় দেখে নাও। দেখো তোমাদের কাছে আমি একটা যদি এক্সাম্পল নিই, বইটা ধরো দেখো, ধরো তোমাকে বলেছে N3- মানে কি নাইট্রোজেন 3টে ইলেকট্রন গ্রহণ করেছে, অ্যানায়নে পরিণত হয়েছে। O2- অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করে 2টো নেগেটিভ আয়নে পরিণত হয়েছে। F- ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাসে পরিণত হয়েছে। আমি একটু আগেই বললাম যে অ্যানায়ন হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, মানে কি একটা পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তখন হয়ে যাবে অ্যানায়ন, মানে প্রত্যেকে দেখো ইলেকট্রন গ্রহণ করেছে বলে মাথার চার্জগুলো পরপর মাইনাসে হিসেবে বেড়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকে ইলেকট্রন যে যত বেশি ইলেকট্রন গ্রহণ করেছে তার মাথায় মাইনাস চার্জগুলো তত বেড়ে গেছে। এবার তোমাকে সাজাতে দিয়েছে, ধরো বললো N3-, ধরো বললো N3-, O2-, F-, এদের তুমি রেডিয়াস অনুযায়ী সাজিয়ে দাও। তাহলে তুমি রেডিয়াস অনুযায়ী সাজানোর সঙ্গে যদি জেনারেল নিয়মে যাও লেফট টু রাইটে, তাহলে কী হবে, লেফট টু রাইটে তুমি যখন ওপর থেকে নিচে বরাবর যাবে তখন এদের কিন্তু নিয়মটা যেটার ক্ষেত্রে মিলল বা অনেক ক্ষেত্রে মিলবে না। সেখানে ক্যাটায়ন বা অ্যানায়নের ক্ষেত্রে রুলটা হচ্ছে তোমার অ্যানায়নের সাইজ যদি সেম ইলেকট্রন হয়, অলওয়েজ যদি ইলেকট্রন সংখ্যা সেম হয় তাহলে অলওয়েজ ক্যাটায়নের সাইজ ছোটো হবে, অ্যানায়নের সাইজ বড় হবে। আমি এখানে লিখেছি
ইলেকট্রন সংখ্যা যদি সেম হয় তাহলে অলওয়েজ ইলেকট্রন সংখ্যা যদি সেম হয় অলওয়েজ ক্যাটায়নের সাইজ ছোট হয়, অ্যানায়নের সাইজ বড় হয় যদি ইলেকট্রন সংখ্যা সেম হয়। ঠিক আছে, তাহলে কি N3 মাইনাসের ক্ষেত্রে আমরা কী দেখলাম, এর ক্ষেত্রে প্রোটন নাম্বার কটা, কারণ অ্যাটমিক নাম্বার হচ্ছে প্রোটন নাম্বার, আমি আগেও বলেছি অ্যাটমিক নাম্বারটি প্রোটন নাম্বার হচ্ছে 7। ইলেকট্রন কটা না 7টা ইলেকট্রন তো ছিলই, প্রোটন নাম্বার সংখ্যা ইলেকট্রন সংখ্যা তার সঙ্গে 3টে নিয়েছে, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। সেরকম অক্সিজেনের প্রোটন নাম্বার কত, অক্সিজেনের অ্যাটমিক নাম্বারটাই প্রোটন নাম্বার 8 এবং 8টা ইলেকট্রন তো ছিলই, আর 2টো ইলেকট্রন নিয়ে হয়েছে 10। ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার কত 9 এবং একটা ইলেকট্রন নিয়ে হয়েছে 10। তাহলে প্রত্যেকের দেখো ইলেকট্রন সংখ্যা সেম, আমি 3টে কলাম করেছি। 3টে কলাম কি না হচ্ছে যে দেখো ইলেকট্রন নাম্বার, প্রোটন নাম্বার, অ্যাটমিক রেডিয়াস, তাহলে প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সেম। তাহলে প্রত্যেকের যদি ইলেকট্রন সংখ্যা সেম হয় তাহলে তখন কি হয়, ক্যাটায়নের রেডিয়াস অ্যানায়নের থেকে বেশি হয়, ক্যাটায়নের রেডিয়াস অ্যানায়নের থেকে বেশি হয়, কিন্তু প্রত্যেকেই অ্যানায়ন। তাহলে কার সাইজ বড় কার সাইজ কম আমরা কী করে দেখব না, যে যত বেশি ইলেকট্রন গ্রহণ করবে তার তত বেশি সাইজটা বেড়ে যাবে। দেখো এখানে একটা রেডিয়াসের আমরা ডাটা দিয়েছি, রেডিয়াসে একটা ডেটা দিয়েছি। ডেটাটা কি না N3 মাইনাসের রেডিয়াস হচ্ছে 1.71 অ্যামস্ট্রং, O2 মাইনাসের রেডিয়াস হচ্ছে 1.40 অ্যামস্ট্রং, F মাইনাসের রেডিয়াস হচ্ছে 1.36 অ্যামস্ট্রং। দেখো যে যত বেশি সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেছে তার রেডিয়াসটা বড়। দেখো 1.71 এর 2টো ইলেকট্রন গ্রহণ করেছে, 1.41 এর রেডিয়াসটা কমে গেল, এর একটা ইলেকট্রন গ্রহণ করেছে, রেডিয়াসটা আরও কম। তাহলে এই যদি সাইজের অর্ডারটা সাজাতে বলে তাহলে কার সাইজটা বেশি না N3 মাইনাসের সাইজটা বেশি, তারপর O2, তারপর F মাইনাস, এইভাবে তোমাকে সাজিয়ে সাজিয়ে বলতে হবে অর্ডারটা। সেরকম সেম যদি বলে তোমার যদি তোমাকে ধরো একই গ্রুপে দিয়ে দিল, মানে পিরিয়ডসটা চেঞ্জ হয়ে গেল, F মাইনাস, Cl মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়রন মাইনাস, ঠিক আছে, এরা হচ্ছে গ্রুপ 17 এলিমেন্টস। এদের কিন্তু প্রত্যেকের কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান নয়, প্রোটন সংখ্যাও সমান নয়। তাহলে তুমি এদের কী করে সাজাবে না, এদের যেহেতু যার সাইজ বড় এবং তার সাইজ বড় অনুযায়ী তোমার সাজাতে হবে। তাহলে টপ টু বটমের সাইজ বেড়ে যাচ্ছে, তাহলে ফ্লোরিন থেকে ক্লোরিন, এটা গ্রুপ পিরিয়ডস 2, পিরিয়ডস 3, পিরিয়ডস 4, পিরিয়ডস 5, তাহলে পরপর করে নিউ সেল অ্যাডিশন হচ্ছে, এর আকারটাও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সেম নাম্বার অফ চার্জ, এদের কিন্তু চার্জ সেম আছে চার্জ, কিন্তু ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা আলাদা আলাদা হচ্ছে। তুমি তাহলে তোমাকে এটা জানতে হবে যে কার পারমাণবিক গুরুত্ব বেশি, সেই জন্যই টপ টু বটমে মনে রাখতে হবে। ভালো করে দেখে নাও এই এক্সাম্পলটা। যদি তাও না বুঝতে পারো তখন কি আয়নের ক্ষেত্রে একটা সূত্র আছে, যদি এই অ্যানায়ন বা ক্যাটায়নের ক্ষেত্রে কীভাবে তুমি বার করবে, ক্যাটায়ন বা অ্যানায়নের ক্ষেত্রে কীভাবে আমি বার করবো, কি না Z/E² প্রপোর্শনাল টু 1/r একটা সূত্র আছে। Z/E², জেড হচ্ছে কি প্রোটন নাম্বার। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে বার করছি, ফ্লোরিনের জেড কত বসাবো না, ফ্লোরিনের ক্ষেত্রে জেড প্রোটন নাম্বার 9 বসাবো। ই হচ্ছে ইলেকট্রন সংখ্যা ফ্লোরিনে কত আগেই করেছি 10, তাহলে 9/10, তাহলে 9/10 প্রপোর্শনাল টু 1/r, তাহলে এর সঙ্গে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এই লটা ধরে তুমি কোনো কার সাইজ, তার মানে Z/E এর ভ্যালুটা যদি বেশি হয় সাইজটা কম হবে, আর Z/E এর ভ্যালুটা যদি হচ্ছে বেশি হয় রেডিয়াসটা কমে যাবে, মানে আকারটা ছোট হয়ে যাবে। সেরকম তোমরা এই ভ্যালুটা পুট করবে, O2 2- আর পটাশিয়াম প্লাস, এর তোমরা Z/E করে প্রায় দেখবে Z/E ভ্যালুটা বার করে দেখবে কার রেডিয়াসটা বড় কার রেডিয়াসটা সেম। ঠিক আছে, কারণ ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে তুমি এই রুলটা ক্যাটায়নের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যানায়নের ক্ষেত্রে প্রযোজ্য। যখন তোমরা ডিটারমিন করতে পারবে না তখন Z/E এই ফর্মুলাটা বসিয়ে দেবে। তাহলে Z/E এর ভ্যালুটা যদি বেশি হয় তাহলে রেডিয়াসটা কম হবে, Z/E এর ভ্যালুটা যদি কম হয় তাহলে রেডিয়াসটা বেশি হবে, এবং Z/E এর বেশি হলে রেডিয়াসটা কম হবে। এইভাবে আমরা আয়নগুলোর আমরা রেডিয়াস ডিটারমিন করতে পারি। ঠিক আছে, সেম অ্যানায়নের ক্ষেত্রে হতে পারে, সেম ক্যাটায়নের ক্ষেত্রে সেম হতে পারে, একটু দেখে নাও। ঠিক আছে, এবার আমি যাই পরের টপিকে, চলে এসো। এবার তোমরা চলে এসো মেটালিক নন মেটালিক প্রপার্টি, তার মানে ধাতব ধর্ম অধাতব ধর্ম। ঠিক আছে, দেখো ধাতব ধর্ম বলতে কী বোঝাচ্ছে না, ধরো তোমাদের কোনো ধাতব ধর্ম বলতে কী হয় জিনিসটাকে বলি।
ধাতব ধর্ম বলতে বোঝাচ্ছে কোনো মৌল বা পরমাণু যখন তার ক্যাটায়নের বা একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়াকে ধাতব ধর্ম বলে। ধরো একটা অ্যাটম আছে, অ্যাটমের মধ্যে আউটার সেলের যে ইলেকট্রনটা, যে দুর্বল ইলেকট্রনটা, সে যদি ইলেকট্রনটা রিলিজ করে তার মধ্যে ইন্টারাকশানটা খুব কম, নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের ইন্টারাকশানটা যে সবার দূরে আছে তার ইন্টারাকশানটা বা আকর্ষণ বলটা খুব কম। তাহলে যেসব মৌল বা যেসব পরমাণু একটি ইলেকট্রন বর্জন করে, দেখো কোনো মৌল বা পরমাণু যদি একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, এই ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতাকেই বলছে ধাতব ধর্ম। কোনো মৌল যদি ইলেকট্রন বর্জন করলে, তাহলে ইলেকট্রন বর্জন করলেই ক্যাটায়নে পরিণত হবে, তখন তাকে বলছে ধাতব ধর্ম। আর উল্টোটা অধাতব ধর্ম মানে নন মেটালিক ক্যারেক্টার কাকে বলে না, কোনো মৌল বা কোনো পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়, উল্টোটা কোনো মৌল বা পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করলে কী হবে, সেটা অ্যানায়নে পরিণত হবে। এই ঘটনাটা কী বলছে, অধাতব ধর্ম বা নন মেটালিক ক্যারেক্টার। ঠিক আছে, এর চেঞ্জটা কী হবে, এই চেঞ্জটা প্রত্যেকের চেঞ্জ আমরা পিরিয়ড বরাবর গ্রুপ ওয়াইজ আর পিরিয়ড ওয়াইজ পড়বো। এই হরাইজন্টাল বরাবর পিরিয়ডস আর ভার্টিক্যাল হচ্ছে গ্রুপ। তাহলে কী হচ্ছে না, পিরিয়ডস বরাবর মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টারের চেঞ্জটা কী হবে না, বলছে পিরিয়ডস ওয়াইজ কী বলছে, নন মেটালিক ক্যারেক্টারটা বাড়ছে আর মেটালিক ক্যারেক্টারটা কমছে। আর গ্রুপ ওয়াইজ উল্টো, না মেটালিক ক্যারেক্টারটা বাড়ছে, নন মেটালিক ক্যারেক্টারটা কমছে। দেখো তোমরা মেটালিক ক্যারেক্টার নন মেটালিক ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা মনে রাখবে, যে কোনো একদিকে মনে রাখবে। আমি কীভাবে মনে রাখি, আমি মেটালিক ক্যারেক্টারটা মনে রাখি। মেটালিক ক্যারেক্টারটা কীভাবে মনে রাখি না, পিরিয়ডস ওয়াইজ মানে ফ্রম লেফট টু রাইটে নন মেটালিক ক্যারেক্টার হচ্ছে তোমার কমছে, এটা আমার নন মেটালিক ক্যারেক্টারটা হচ্ছে তোমার বাড়ছে, এটা আমি মনে রাখি। আমি শুধু এই টার্মটা মনে রাখি, নন মেটালিক ক্যারেক্টারটা পিরিয়ডস ওয়াইজ মানে ফ্রম লেফট টু রাইটে এটা নন মেটালিক ক্যারেক্টারটা আমার কী হলো, বেড়ে গেল। ঠিক আছে, তাহলে টপ টু বটমে কী হবে, উল্টো, টপ টু বটমে নন মেটালিক ক্যারেক্টারটা কমে যাবে, ব্যাস। নন মেটালিকের উল্টো মেটালিক, তাহলে লেফট টু রাইটে মেটালিক ক্যারেক্টারটা কমে যাবে, টপ টু বটমে মেটালিক ক্যারেক্টার বেড়ে যাবে। তাহলে যার যেটা খুশি হয় মেটালিক ক্যারেক্টার অথবা নন মেটালিক ক্যারেক্টার যে কোনো একটা দিকে মনে রাখবে, এবং যে কোনো একটা দিকে পিরিয়ডস ওয়াইজ অথবা গ্রুপ ওয়াইজ মনে রাখবে। যে কোনো ক্ষেত্রে, তুমি রেডিয়াসের ক্ষেত্রেও সেম, রেডিয়াসের ক্ষেত্রে তুমি মনে রাখবে পিরিয়ডস ওয়াইজ ফ্রম লেফট টু রাইটে পিরিয়ডসটা আমার কমে যাচ্ছে, তাহলে টপ টু বটমে গ্রুপ ওয়াইজ পিরিয়ডসটা আমার কী হবে, বেড়ে যাবে। যে কোনো একটা মনে রাখবে, আমি বাড়াটা মনে রাখবো অথবা কমাটা মনে রাখবো, যে এতগুলো প্রপার্টির বাড়া কিংবা কমার যে কোনো একটা মনে রাখবো লেফট টু রাইটে। তাহলে তার বিপরীত হবে, বাঁ দিক থেকে ডান দিকে যদি বাড়ে, ওপর থেকে নিচে গেলে কমবে, ওপর থেকে নিচে গেলে বাড়ে, ওপর থেকে নিচে গেলে বাড়বে। সেরকম বাঁ দিক থেকে ডান দিকে গেলে যদি বাড়ে, সেরকম ডান দিক থেকে বাঁ দিকে গেলে কমবে, উল্টোটা যে কোনো একদিকে আমরা মনে রাখবো। এবার ব্যাখ্যাটা, এবার নন মেটালিক ক্যারেক্টারটা কীভাবে বাড়ে কীভাবে কমে এর ব্যাখ্যাটা আমরা দিচ্ছি। না কী হয় না, লেফট টু রাইটে কী হচ্ছে, কেন নন মেটালিক ক্যারেক্টারটা মানে কমে যাচ্ছে, অথবা তুমি বলতে পারো মেটালিক ক্যারেক্টারটা কেন বেড়ে যাচ্ছে। একটাই কারণ, দেখো মেটালিক ক্যারেক্টারটা কেন কমে যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে এটা বলি, তাহলে উপর থেকে নিচে তার বিপরীত হবে। হ্যাঁ, এবার কী হচ্ছে, ধরো বাঁ দিক থেকে ডান দিকে কী হচ্ছে, প্রোটন নাম্বারটা বাড়ছে, অলরেডি আমরা পড়ে এসেছি। কে বাঁ দিক থেকে ডান দিকে আমরা কী হচ্ছে, প্রোটন নাম্বারটা বাড়ছে। হ্যাঁ, এবার বাঁ দিক থেকে ডান দিকে হচ্ছে প্রোটন নাম্বারটা তোমার বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার ফলে কী হচ্ছে, তা উপর থেকে নিচে এটা হচ্ছে, উপর থেকে নিচে এটা পজিটিভ চার্জটা বাড়ছে, তার ফলে অ্যাট্রাকশন অফ ফোর্স মানে পজিটিভ চার্জটা বেড়ে যাচ্ছে, সাইজটা ছোট হচ্ছে মানে সাইজটা কমে যাচ্ছে, ক্যাটায়ন কিংবা অ্যানায়নের সাইজটা কমে যাচ্ছে এবং মেটালিক ক্ষেত্রটা কমে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে না, এর পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে ইন্টারাকশানটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখে নাও। আর কী বললাম না, বাঁ দিকে ডান দিকে প্রোটনটা বাড়ছে, প্রোটন নাম্বারটা বাড়ার ফলে কি ইন্টারাকশান ফোর্সটা বাড়ছে,
সাইজটা ছোটো হচ্ছে, তাহলে যদি সাইজ ছোটো হয়, ইন্টারাকশানটা যদি খুব বেশি হয়, তাহলে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতাটা কি বাড়বে? দেখো, দুটো নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা খুব বেড়ে গেছে। নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা খুব বেড়ে গেছে। নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা খুব যদি বেড়ে যায়, তাহলে কী হবে? বেড়ে যাওয়ার ফলে কী হবে? তাদের মধ্যে কী হবে? তারা কি ক্যাটায়নে পরিণত হতে চাইবে? তারা পরস্পরের মধ্যে ক্যাটায়নে পরিণত হতে চাইবে না, তাদের মধ্যে আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে আকর্ষণ বলটা যদি খুব বেড়ে যাচ্ছে, তারা কি সহজে ক্যাটায়নে পরিণত হতে চাইবে না, তারা ইলেকট্রন ছাড়তে চাইবে না। তাহলে ইলেকট্রন যদি না ছাড়তে চায়, তাহলে ক্যাটায়নে পরিণত হতে চাইবে না। তাহলে ক্যাটায়নে পরিণত না হলে, তাহলে মেটালিক ক্যারেক্টারটা তাহলে ক্যাটায়নে পরিণত হচ্ছে না, তাহলে ধাতব ধর্মটা কমে যাচ্ছে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে হচ্ছে মেটালিক ক্যারেক্টারটা এভাবে কমে যাচ্ছে। যদি ব্যাখ্যা চায়, এটা বইতেও লেখা আছে, ব্যাখ্যাটা আমি বুঝিয়ে দিলাম, না বুঝতে পারলে আবার বলবে, দেখে নাও। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে আমার মেটালিক ক্যারেক্টারটা পরপর কমে যাচ্ছে, ওপর থেকে মেটালিক ক্যারেক্টারটা বাড়ছে। উল্টোটা কী হয়? ওপর থেকে নিচে গেলে সাইজ বাড়ছে, সাইজ বাড়ার ফলে কী হচ্ছে? ইন্টারাকশন অফ ফোর্সটা কমে যাচ্ছে। আকর্ষণ বলটা, নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন আকর্ষণ বলটা কমে যাচ্ছে, সাইজটা বেড়ে যাচ্ছে। যদি সাইজ বেড়ে যায়, আকর্ষণ বলটা অনেকটা কমে গেছে, সাইজটা অনেক বড় হয়ে গেছে, তাহলে বাইরের সেলে যে ইলেকট্রন আছে তার মধ্যে আকর্ষণ বলটা অনেক কম। তার ফলে কী হচ্ছে? তাহলে বাইরের ইলেকট্রনটা সহজেই ছেড়ে দিতে পারবে। বাইরের ইলেকট্রন যদি সহজেই ছেড়ে দেয়, তাহলে সহজেই ক্যাটায়নে পরিণত হতে পারবে। সেজন্য তাদের মধ্যে ওপর থেকে নিচে গ্রুপ ওয়াইজ মেটালিক ক্যারেক্টারটা বেড়ে যাচ্ছে। যদি তোমাদের একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দেয় যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের মেটালিক ক্যারেক্টারটা তোমার টপ টু বটম আর টপ টু বটম আর মেটালিক ক্যারেক্টারটা কীভাবে চেঞ্জ হয়েছে তা বলো। তাহলে কী করতে হবে না, ওপর থেকে নিচে তোমাদের মেটালিক ক্যারেক্টারটা বাড়ার সাথে সাথে কী হবে? ওপর থেকে নিচে দেখো, লিথিয়ামের নিচে আছে সোডিয়াম, এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ তোমার মেটালটাই আছে। লিথিয়ামের নিচে সোডিয়ামের নিচে পটাশিয়ামের রুবিডিয়াম সিজিয়াম। তাহলে গ্রুপ ওয়াইজ কী হচ্ছে? টপ টু বটমে মেটালিক ক্যারেক্টার বাড়ে, গ্রুপ ওয়াইজ। মেটালিক ক্যারেক্টার বাড়ার জন্যে মেটালিক ক্যারেক্টার বেড়ে যাচ্ছে, টপ টু বটমে এটা দেওয়া আছে, তাহলে মেটালিক ক্যারেক্টার বেড়ে যাচ্ছে। এবার যদি একই পিরিয়ডসে দেয়, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, হ্যাঁ, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এদের কী হচ্ছে? টপ টু বটমে, এদের লেফট টু রাইটে, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাও সোডিয়ামের ডান দিকে আছে ম্যাগনেসিয়ামের ডান দিকে আছে অ্যালুমিনিয়ামের ডান দিকে আছে সিলিকনের ডান দিকে আছে ফসফরাসের ডান দিকে সালফার, তারপর ক্লোরিন। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তার মানে তার নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে। এই যে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে। বাঁ দিক থেকে ডান দিকে গেলে নন মেটালিক ক্যারেক্টার তোমার বেরিয়ে গেল। এই যে তোমার আছে, এই যে নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে, এই যে নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। আর ব্যাখ্যাটা আমি এখানে দিলাম, কেন নন মেটালিক ক্যারেক্টারটা বাড়ছে, কেন মেটালিক ক্যারেক্টারটা কমছে, এটা ব্যাখ্যাটা দিলাম, একটু দেখে নিও। এইভাবে তোমাদের কোশ্চেন থাকবে, পরপর এই সাইনগুলো তোমাদের বসাতে হবে, পরীক্ষা দেওয়া থাকবে না। পরীক্ষায় একটা এলিমেন্ট দেওয়া থাকবে, বলো মেটালিক ক্যারেক্টারটা কীভাবে বাড়ছে, কীভাবে চেঞ্জ হচ্ছে, এর থেকে এটা বেশি, এর থেকে এটা কম, এইভাবে তোমাদের এগোতে হবে। ঠিক আছে, তোমরা দেখে নাও। এবার আমরা পরের টপিকে আসি। দেখো, এটা আরও খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা হচ্ছে মৌলের আম্লিক ধর্ম, ক্ষার ধর্ম সম্পর্কে পড়বে। এটা ভিভিআই দিয়েছি, কারণ এটা ভিভিআই দেওয়ার অর্থ হলো যে এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, তাই এটা ভিভিআই দেওয়া আছে। মৌলের ক্ষার ধর্ম ও আম্লিক ধর্ম ভিভিআই দেওয়া আছে। দেখো, আম্লিক ধর্মে আমরা দুটো প্রপার্টি পড়বো। অক্সাইডের আম্লিক ধর্ম পড়বো। অক্সাইড মানে কি? যেসব মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে থাকে তাহলে অক্সাইড বলে। আর হাইড্রাইডের আম্লিক ধর্ম পড়বো, যেসব মৌলের সঙ্গে, দেখো নাইট্রোজেন মৌলের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, ঠিক আছে, বিআর মৌলের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, আয়োডিন মৌলের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, এটা হাইড্রাইড। আম্লিক ধর্ম, অক্সাইডের আম্লিক ধর্ম পড়বো, হাইড্রাইডের আম্লিক ধর্ম পড়বো, দুই প্রকার আম্লিক ধর্ম পড়বো। ঠিক আছে, দুই প্রকার আম্লিক ধর্মের পরিবর্তনটা কীভাবে হয় দেখব। আচ্ছা, আম্লিক বা অ্যাসিড কাকে বলে? যারা হচ্ছে প্রথমে ছোটোবেলায় পড়েছে, যারা H+ আয়ন দেয় তারা অ্যাসিড বলে। এখানে তাদের অ্যাসিডিটি দেখব তাদের সাইজ দেখে, তাদের অক্সিজেন গ্রহণের প্রবণতা থেকে। ঠিক আছে, এখানে শুধু জেনে নাও যে অক্সাইডের আম্লিক ধর্ম আর হাইড্রাইডের আম্লিক ধর্ম আলাদা। ঠিক আছে, দুজনই
সংজ্ঞাটা ডেফিনেশনটা প্রায় মানে তাদের প্রপার্টিটা এক, কিন্তু তাদের ডেফিনেশনটা কিছু কিছু আলাদা। ঠিক আছে, দেখো অক্সাইডে আম্লিক ধর্ম মানে অক্সাইডে আম্লিক ধর্ম মানে কি এইগুলোকে বলছি। অক্সাইডে আম্লিক ধর্ম মানে ধরো লেফট টু রাইটে মানে পিরিয়ডসে আম্লিক ধর্ম অক্সাইডের বাঁ দিক থেকে ডান দিকে বাড়ছে, ওপর থেকে নিয়ে হচ্ছে গ্রুপ ওয়াইজ উল্টোটা যে কোনো একটা মারাবো, হয় গ্রুপ ওয়াইজ আর পিরিয়ড ওয়াইজ। বাঁ দিক থেকে ডান দিকে গেলে হচ্ছে অক্সাইডের আমরা আম্লিক ধর্ম বাড়ছে, গ্রুপ ওয়াইজ কমছে। দেখো প্রথমে যদি তোমাদের এক্সাম্পল দিয়ে দেয় সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ সিলিকন অক্সাইড, ফসফরাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন অক্সাইড, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, দেখো পিরিয়ড ওয়াইজ বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থেকে সিলিকন, ফসফরাস, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি। বাঁ দিক থেকে ডান দিকে গেলে কী যাচ্ছে, অক্সাইডে আম্লিক ধর্ম বেড়ে যাচ্ছে। কারণটা কি না, এদের হচ্ছে অক্সিডেশন স্টেট মানে হচ্ছে জারণ হচ্ছে অক্সিডেশন স্টেট হচ্ছে বাংলাটা হচ্ছে জারণ অবস্থা। তার জারণ অবস্থা বাঁ দিক থেকে ডান দিকে পরপর করে বেড়ে যাচ্ছে। বাঁ দিক থেকে ডান দিকে জারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে বলে জারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে বলে বাঁ দিক থেকে ডান দিকে তার অ্যাসিডিটা বেড়ে যাচ্ছে। তাহলে যে কোনো অক্সাইডের আম্লিক ধর্ম বাঁ দিক থেকে ডান দিকে যদি অক্সাইড দিয়ে দেয়, যদি যে কোনো অক্সাইড দিয়ে দেয়, অক্সাইড দিয়ে বললো আম্লিক ধর্ম বাঁ দিক থেকে ডান দিকে বা আম্লিক ধর্ম ডিক্রিজিং অর্ডারে সাজাও বা ইনক্রিজিং অর্ডারে সাজাও। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে যদি দেওয়া থাকে তাহলে কী হবে, অক্সাইডের অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, আর টপ টু বটমে যদি থাকে উল্টোটা যদি থাকে অক্সাইডের অ্যাসিডিটি কমে যাবে। ঠিক আছে, এবার আম্লিক ধর্ম আমরা হাইড্রেটের পড়ব। হাইড্রেটের মানে কি, এইগুলোর ক্ষেত্রে পড়ব, নাইট্রোজেন, অ্যামোনিয়া, ওয়াটার, HI, HBr এর ক্ষেত্রে পড়ব। হাইড্রেটে আম্লিক ধর্ম কি উল্টোটা, হাইড্রেটে আম্লিক ধর্ম কি লেফট টু রাইটে কমে যাবে, টপ টু বটমে কমে যাবে। লেফট টু রাইটে কমে যাবে, টপ টু বটমে বেড়ে যাবে। এই যে টপ টু বটমে উল্টোটা, আমি বারবার বলছি, আমি এগুলো কীভাবে মনে রাখি তোমাদের সুবিধার্থে পড়ে যাচ্ছি। আমরা শুধু একটা মনে রাখি, অক্সাইড কিংবা হাইড্রেটের মধ্যে যে কোনো একটা মনে রাখো, হয় অক্সাইড কিংবা হাইড্রাইট। আমি তাহলে অক্সাইডের ক্ষেত্রে মনে রাখলাম, হাইড্রেটের ক্ষেত্রে তাহলে উল্টো হবে, যে কোনো একটা মনে রাখো। দেখো অক্সাইডের ক্ষেত্রে লেফট টু রাইটে অ্যাসিডিটি বাড়ছে, তাহলে হাইড্রেটের ক্ষেত্রে টপ টু বটমে তার অ্যাসিডিটি বাড়ছে। ঠিক আছে, আর লেফট টু রাইটে অ্যাসিডিটি তার কমেছে। যদি এক্সাম্পল দেয় HI, HBr, HCl, HI, হ্যাঁ তাহলে কী হবে, টপ টু বটমে এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ সাজানো আছে। টপ টু বটমে নিচে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়রন, তার টপ টু বটমে কী হচ্ছে, অ্যাসিডিটি দেখো পরপর হাইড্রাইডে বেরিয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হাইড্রাইডে অ্যাসিডিটি পরপর করে বেড়ে যাচ্ছে, যেহেতু একটা হাইড্রাইড আছে অ্যাসিডিটি টপ টু বটমে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এই দেখো তাহলে আমরা আম্লিক ধর্মটা পড়লাম, ক্ষার ধর্মটা পড়লাম না। তার মানে ক্ষার ধর্ম পড়লাম না মানে কি, উল্টোটা হবে, আম্লিক ধর্মের বিপরীত হবে ক্ষার ধর্ম। যদি বলে অক্সাইডের ক্ষারকীয়তা ব্যাখ্যা করো, তাহলে অক্সাইডের ক্ষারকীয়তা হলে তাহলে বলছে বাঁ দিক থেকে ডান দিকে গেলে তাহলে অক্সাইডের অ্যাসিডিটি বাড়ে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে তাহলে অক্সাইডের বেসিডিটি কমে। উল্টোটা, অ্যাসিডের যা যা ধর্ম পড়েছি এখানে পুরো রিভার্স মানে উল্টো পড়বো। অক্সাইডের অ্যাসিডিটি যদি বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে তাহলে অক্সাইডের ক্ষারকতা বাঁ দিক থেকে ডান দিকে গেলে কমবে, উপর থেকে নিচে গেলে অ্যাসিডিটি কমছে, ওপর থেকে নিচে গেলে বেসিডিটি বাড়বে। সেরকম হাইড্রাইডের বাঁ দিক থেকে ডান দিকে গেলে অ্যাসিডিটি কমছে, তাহলে হাইড্রাইডের বাঁ দিক থেকে ডান দিকে বেসিডিটি বাড়বে, ওপর থেকে নিচে গেলে হাইড্রাইডের অ্যাসিডিটি বাড়ছে, ওপর থেকে নিচে গেলে হাইড্রাইডের বেসিডিটি কমবে। যা হবে পুরো রিভার্স উল্টো ঘটনা, মানে এখানে লিখে দিয়েছি আম্লিক ধর্মের বিপরীত ঘটনা হবে ক্ষার ধর্মে। ঠিক আছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই ইম্পর্টেন্ট, এটা আমি লিখেও রেখেছি। অক্সাইডের এই আম্লিক ধর্ম, ক্ষার ধর্ম, এখান থেকে খুব জয়েন্টের VBI আমি আবার স্টার দিচ্ছি, জয়েন্ট থেকে জয়েন্ট বা JEE বা IIT TPLE বা NEET যারা পরীক্ষা দেবে সেখান থেকে খুব প্রচণ্ড পরিমাণে কোশ্চেন আসে এবং খুব সোজাভাবে বুঝিয়ে দিলাম, যেটা তুমি অন্য কোথাও ভালোভাবে পাবে না। এই জায়গাটা খুব গুলিয়ে যায় ছেলে মেয়েদের ক্ষেত্রে, কিন্তু আমি খুব সোজাভাবে বলে দিলাম অক্সাইডে আম্লিক ধর্ম, হাইড্রেটে আম্লিক ধর্ম, এটা খুব গোলাবার জায়গা বা ছেলেমেয়েরা পাজেল হয়ে যায়, এই জায়গাটা খুব ভালো করে দেখে নিও। আজ আমরা 3টে টপিক পড়লাম, যে আমরা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে আমি বলে দিচ্ছি, পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে পড়লাম, পারমাণবিক ব্যাসার্ধ পড়লাম, ধাতব অধাতব পড়লাম ও মৌলিক আম্লিক ধর্ম, ক্ষার ধর্ম 3টে টপিক পড়লাম। ভালো করে দেখে নিও 3টে টপিকই গুরুত্বপূর্ণ এবং 3টে টপিকই আমাদের
একদম খুব দারুণ কোশ্চেন আছে। সাইজটার উপর খুব ডিপেন্ড, সাইজটার উপর অনেক কিছু নির্ভর করে। সাইজ পড়লাম, সাইজের চেঞ্জটা ভালো করে পড়বে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কীভাবে কমে যায়, উপর থেকে নিচে গেলে কীভাবে বাড়ে। সেই রকম তুমি ধাতব অধাতব ধর্মের ক্ষেত্রে পড়ে, মেটালিক নন মেটালিক ক্যারেক্টারের ক্ষেত্রে পড়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কীভাবে বাড়ে, উপর থেকে নিচে গেলে কীভাবে কমে। ঠিক আছে, সেরকম এইটা আমলি ধর্মের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব দেখে নিও, ভালোভাবে দেখে নিও। ঠিক আছে।